শিক্ষার্থীদের গড়ে তোলার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ স্পিকার ইসি বৈঠক। তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত রূপরেখা। সংবিধান অনুযায়ী নির্বাচন জানালেন মির্জা ফখরুল। আগামী সপ্তাহে সহনীয় হবে গ্যাস সংকট জানালেন প্রতিমন্ত্রী। চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা অর্থমন্ত্রীর। এবং উত্তাল জুলাইয়ের এদিনে আন্দোলন প্রত্যাহারে আটক 6 সমন্বয়কের ভিডিও প্রকাশ। ফ্যাসিস্টের নাটক আখ্যা দিয়ে রাজপথেই থাকার ঘোষণা শিক্ষার্থীদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদও দেন সরকার প্রধান। মঙ্গলবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, এর মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নতুন কোরিয়া স্পোর্টস 2025-26-এর জাতীয় পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর কাছে নতুন করে স্মারক হস্তান্তর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর আমরা নতুন করে থিম সঙ্গের সঙ্গে খুদে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। এই আয়োজনের মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক পর্যায় থেকে ক্রীড়াবিদরা ট্রফি জয় করতে পারবে বলেও আশা জানান তারেক রহমান। আমরা চেষ্টা করি এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে দেশ পরিচালনায় গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান জানান, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। সাংবাদিকদের কেউ ফৌজদারি অপরাধ করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও উল্লেখ করেন মাহমুদুর রহমান। তানজিদ ভিয়ার প্রতিবেদন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকতাকে চাটুকার বৃত্তিতে পরিণত করা হয়েছিল। প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। যে এই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল
সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে এবং আমি মনে করি যে এখনো গণমাধ্যম মুক্তই আছে এবং সেদিক দিয়ে আমরা ইতিবাচকভাবেই দেখছি। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম ভালো মুক্ত রয়েছে উল্লেখ করে প্রেস কাউন্সিল সঠিকভাবে গঠনসহ প্রেস ট্রাস্টকে পুনর্জীবন করার কথা বলেন মাহমুদুর রহমান। প্রেস ট্রাস্টটাকে পুনর্জীবনের জন্য যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 4টা পত্রিকা বন্ধ করে দিয়েছিল, টাইমস, বাংলা ট্রাস্ট যেটা ছিল, এটাকে পুনরুজ্জীবন করতে আমরা বলেছি। মিডিয়া কমিশনটা খুব দ্রুত আমরা করবার জন্য অনুরোধ জানিয়েছি। তো সুতরাং সব মিলে আমরা মনে করি এটাই প্রথম আমাদের আজকে সভা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তিনি এখন থেকে নিয়মিত করবেন বলেছেন এবং তিনি বলেছেন, মোটামুটি বলেছেন যে প্রতি 4 মাসে একবার তিনি হয়তো সম্পাদকদের সাথে বসবেন। এদিকে সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে তারা মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আজ 11টায় সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদ সচিবকে পাঠানো ইসি সচিবের এক চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 5 ধারার বিধান অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের শেষ অথবা 2027 সালের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। রাজনৈতিক ভুলের কারণে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান 24 স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্মরণ সভায় অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে জোর দেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান, বিশেষ অতিথি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ছাড়াও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকল রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন কতগুলো কমন পয়েন্ট তো এক জায়গায় আসতেই হবে, যে আমরা ঝগড়া ঝাঁটি আলোচনা সমালোচনার পরেও যেন সমগ্র বিষয়টা একটা পর্যায়ে যেন পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে একটা ধ্বংসস্তূপে পরিণত না হয়, সেই দিকটা মাথায় রেখে আমাদের কাজ যদি আমরা কাজ করতে পারি সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমাদের মানসিকতা। ইতিহাস যদি রাজনৈতিক সুবিধাবাদ প্রচার কিংবা সাময়িক ক্ষমতার স্বার্থে ব্যবহৃত হয় তবে তা হয়তো ক্ষণিকে আবেগ সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে
জাতীয় ঐক্যবদ্ধ কিংবা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারে না। গণভোটের রায় অস্বীকার করলে দেশে আবারও জুলাই আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্য খাতে অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই সনদের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, রক্তাক্ত বিপ্লবের পরে সংসদে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলা জাতির জন্য লজ্জাজনক। পলাতক হাসিনার মতোই ক্ষমতা ধরে রাখতে বর্তমান প্রধানমন্ত্রী জুলাই সনদ এড়িয়ে যাচ্ছেন। এ সময় গণভোট নিয়ে বর্তমান সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ তোলেন জামায়াতের এই নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনিও তো গণভোটে হা ভোট দিতে বলেছিলেন, কি বলেছিলেন না? বলেছিলেন। তা আপনি নিজে ভোট দিলেন হাতে, এখন নিজের দেওয়া ভোটকে আপনি অস্বীকার করবেন, ইগনোর করবেন? জুলাই সনদকে বাইপাস করে এটা রাষ্ট্র কাঠামোর ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এরকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারাই আর একটা হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। রোববার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে 3টি শর্ত প্রদান করে বলা হয়েছে, 1982 সালের আইনের বিধান অনুযায়ী হাসপাতাল পরিচালনা করতে হবে। একই সঙ্গে লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গেল 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয় বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসসির আলীর প্রতিবেদন। 2013 সালে বেশ কয়েকটি দাবি নিয়ে 5 ও 6 মে ঢাকার মতিঝিলে সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশ দমন করতে তৎকালীন আওয়ামী সরকারের নির্দেশে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। পরে এ ঘটনায় 58 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সর্বমোট 61 জন শহীদের তালিকা আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে 58 জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম। আওয়ামী সরকার পতন হলে এ নিয়ে ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর অবশেষে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 16 আগস্ট দিন ধার্য করেন। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের হাজিরের নির্দেশ ও পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের সংগঠনের প্রতিনিধিরা। এই মামলায় মোট আসামি 41 জন, যার মধ্যে এই মামলা সহ অন্য মামলা মিলিয়ে 10 জন গ্রেপ্তার রয়েছেন। হাসিনা সহ 31 জন রয়েছেন পলাতক। আসামিদের বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। 2টি ঘটনার উপর আমরা চার্জ দিয়েছি। একটি হচ্ছে যে শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে, এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেখানে আরও 20 জন মানুষকে একত্রে শহীদ করা হলো, সেটাও একটা জেনোসাইড ছিল। এই হত্যাযজ্ঞের পেছনে প্রধান যারা ছিলেন তাদের বিষয় তুলে ধরেন তিনি। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। কেন গণহত্যা হিসেবে একে বিবেচনা করা হচ্ছে তার ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আওয়ামী শাসন আমলে এই হত্যাযজ্ঞের বিচার তো দূরের কথা, সুষ্ঠু তদন্তও হয়নি। সে সময়ে যেসব গণমাধ্যমের ব্যক্তিত্বরা গণহত্যার সহায়কের ভূমিকা রেখেছেন তাদেরকেও আসামি করা হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
সহসাই গ্যাসের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। তবে আগামী সপ্তাহের মধ্যে সংকট কিছুটা কমবে বলে আশা জানান তিনি। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, একটি FSRU এ কারিগরি ত্রুটি দেয় এখন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে, ফলে সংকট দেখা দিয়েছে গৃহস্থালী থেকে শুরু করে সব জায়গায়। সরকার কাজ করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, খুব শিগগিরই ত্রুটি মেরামত সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। দীর্ঘ সময় যাবৎ যদি আপনি পরিকল্পনা মাফিক যদি জ্বালানি খাতে কাজ না করা যায়, তাহলে এরকম একটি সংকট যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। আফসোস যে এর আগে যে সরকারগুলো প্রায় 1.5 যুগ সময় যেভাবেই তারা নির্বাচিত হোক না কেন, অর্থাৎ তারা দিনের ভোট রাতে কেটেই হোক, বিনা ভোটেই হোক, জোর করে ক্ষমতায় হোক, সরকার পরিচালনার দায়িত্বে তারা ছিলেন প্রায় 1.5 যুগ। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র তারা না খুঁজে তাৎক্ষণিক সমাধান সূত্র খুঁজেছেন, কিংবা এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকবার কারণে কিন্তু আজকের এই পর্যায়ে এসে আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে চাচ্ছি। চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার তিনি বলেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। আর চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার ও বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। This industrial zone will bring opportunities, skills and prosperity directly to your doorstep. Today's groundbreaking is not just the start of construction. It is the founding of lasting economic bridge between Bangladesh and China. এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সব কিছু নেই, এখানে টোটাল $1 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট হবে। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের গণঅভ্যুত্থানে 28 জুলাই ছিল এক চরম নাটকীয় ও থমথমে দিন। এদিন রাতে ডিবি কার্যালয় থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া 6 সমন্বয়ককে প্রকাশ্যে এনে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রকাশ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তবে মুহূর্তেই তা উড়িয়ে দেন বাইরে থাকা সমন্বয়করা। ডিবি কার্যালয়ের ওই ঘটনাকে অস্ত্রের মুখে জিম্মি করে নেওয়ার নাটক আখ্যা দিয়ে রাজপথের লড়াই আরও তীব্র করার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। মফিউর রহমানের রিপোর্ট। 2024 সালের 28 জুলাই চারদিকে থমথমে পরিস্থিতি, মোড়ে মোড়ে সাঁজো আজানের টহল আর অঘোষিত অবরুদ্ধ পরিবেশ। এমন এক পরিস্থিতিতে রাত 9টার দিকে ডিবি কার্যালয় থেকে হঠাৎ গণমাধ্যমে পাঠানো হয় এক আলোচিত ভিডিও বার্তা। সেখানে ডিবি হেফাজতে থাকা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, মোহাম্মদ আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুমকে দৃশ্যমান করে সব কর্মসূচি প্রত্যাহারের একটি লিখিত বিবৃতি পাঠ করানো হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ভিডিও বার্তাটি গণমাধ্যমে আসা মাত্রই তা বুমেরাং হয়ে দাঁড়ায়। ডিবি কার্যালয়ের বাইরে থাকা সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ পৃথক বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়ে দেন, ডিবি অফিস কখনোই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। অস্ত্রের মুখে জিম্মি করে দেওয়ানো এই বিবৃতি শিক্ষার্থীরা মানেন না জানিয়ে রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ওই দিনই ডিবি কার্যালয়ের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন জিম্মি সমন্বয়কদের অভিভাবকরা। টানা 10 দিন পর এদিন সীমিত পরিসরে চালু করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। আর চলমান সহিংসতায় 147 জন নিহতের তথ্য স্বীকার করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। গণসহিংসতায় নিহতের ঘটনায় সরকার পরদিন 29 জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিলেও রক্তে রাঙানো রাজপথের হিসাব চেয়ে তা বর্জনে ডাক দেন শিক্ষার্থীরা।
বস্তুত 6 সমন্বয়কে আটক রেখে আন্দোলন প্রত্যাহারের স্ক্রিপ্ট পড়ানোর জেরে রাজপথের প্রতিরোধ চূড়ান্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। হামে গেল 24 ঘন্টায় দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1105 জন। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 825 জনে। এই সময় সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,07,654 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,03,467 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার ফি উত্তোলনে অনিয়ম এবং বন্যার্তদের সাহায্যের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলা সহ বিভিন্ন পন্থায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কাপাসিয়া উপজেলার শিক্ষা অফিসার রমিতা ইসলামের নামে। আওয়ামী সরকারের আমলে মন্ত্রী এমপিদের সঙ্গে ঘনিষ্ঠতায় খাতিরে দাপটের সঙ্গেই চলতেন এই কর্মকর্তা। তবে এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ অভিযুক্ত রমিতা ইসলাম। আর বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। আলফাজ সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আওয়ামী শাসনামলে গাজীপুরের তৎকালীন এমপি সিমিন হোসেন রিমি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের। তখন থেকেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কাপাসিয়ায় পোস্টিং পেয়ে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। শিক্ষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে স্লিপ বরাদ্দের পরও নিয়মের তোয়াক্কা না করে কাপাসিয়া উপজেলার 179টি বিদ্যালয়ের প্রধানকে বাধ্য করে শিক্ষার্থীদের পরীক্ষার ফি উত্তোলন, 100 টাকা মূল্যের রেজিস্টার 500 টাকায় কিনতে বাধ্য করা, অফিসের অডিট, ডায়াবেটিস হাসপাতালে সহায়তা ও বন্যার্তদের সাহায্যের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন রমিতা ইসলাম। প্রশ্নপত্রটা নিজ নিজ বিদ্যালয়ে করে তারপরে পরীক্ষা নিবে। সম্ভব না হলে পার্শ্ববর্তী স্কুলের সাথে সমন্বয় করে 2-3টা বিদ্যালয় একসাথে করে প্রশ্নপত্র প্রণয়ন করা যাবে, কিন্তু এখানে এটা মানা হয়নি আর কি। 2020 থেকে 26 পর্যন্ত পরীক্ষার ফি আর কখনো নেওয়া হয়নি, আমি দেখি নাই। তো এইবার হচ্ছে প্রথম প্রান্তিকে যে মূল্যায়ন, সেটা হচ্ছে আমাদের একটা পরিপত্র আসছে যে পরীক্ষার ফি নিতে হবে। আমরা পরীক্ষার ফি নিছি, সরকারি রুল অনুযায়ী আগে পরে নেওয়া হয় নাই, তো প্রথম প্রান্তিক মূল্যায়নে নেওয়া হয়েছে আর কি। এটা উপজেলা ভিত্তিক সব স্কুলেই নেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের একই ড্রেস থাকার সরকারি নির্দেশনা থাকলেও কাপড় কোম্পানির কাছ থেকে উৎকোচ নিয়ে আলাদা ড্রেস বানাতে বাধ্য করার অভিযোগ রয়েছে শিক্ষা অফিসারের বিরুদ্ধে। আমি এবারই প্রথম পরীক্ষার ফিস দিচ্ছি 40 টাকা। পরীক্ষার ফি 40 টাকা ছিল, আর আগে কোনোদিনও পরীক্ষার ফি দেয় না। আমি এবারে ফিস দিয়েছি, আর কোনো ফিস দেওয়া হয়নি। এইসব দুর্নীতিতে সহায়তা করছেন কাপাসিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম ও লুৎফুন্নেসা। অভিযোগের বিষয়ে জানতে শিক্ষা অফিসে গিয়েও পাওয়া যায়নি অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামকেও। এমনকি তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও নারাজ শিক্ষা অফিসের পিয়ন ও উচ্চমান সহকারী। যদিও কথায় কথায় স্বীকার করলেন রমিতা ইসলামের দুর্নীতির বিষয়ে জানেন তারা। তবে মুঠোফোনের আলাপচারিতায় এইসব অভিযোগ মিথ্যা দাবি করেন রমিতা ইসলাম। খোঁজ খবর নিয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার সম্পর্কে আপনার মাধ্যমে আমি জানতে পারলাম বিষয়গুলো। আমি এই বিষয়গুলো আর খতিয়ে দেখবো, খতিয়ে দেখে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো অবগত করব। এইসব অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ ভুঁইয়া। এটা উপজেলা পর্যায়ের বরাদ্দ আছে, প্রতি স্কুলে মানে 4000 টাকা করে। এটা গত জুন মাসের আগে এটা দেওয়া হয়েছে, মানে আগেই। এটা ওই ঢাকা থেকে সরাসরি বরাদ্দ হয়ে আসে। তাই তো আমি এটা দেখবো না, এটা সবাই পাওয়ার কথা। এগুলি কোনো মিস হয় না, এগুলি সবসময় যার যেটা বরাদ্দ আছে সে সেটা পাই, এটা কম্পালসারি। তবে আমি দেখবো। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসিও। এইদিকে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এইসব দুর্নীতি ঠেকাতে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনার দাবি শিক্ষা অনুরাগী ও সচেতন মহলের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত জুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মোদী সরকার তা লঙ্ঘন করেছে।
বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবক আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্থার শিকার হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর অবিলম্বে প্রত্যাহার সহ বিভিন্ন দাবি জানায় ককরোচ জনতা পার্টি সিজিপি। আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে পুনরায় কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কারুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে ওই গ্রামে ঢুকে বন্দুকধারীরা অতর্কিত গুলি চালানোয় প্রাণহানির এই ঘটনা ঘটে। বন্দুকধারীরা হঠাৎ করেই ওই এলাকায় প্রবেশ করে নির্বিচারে গুলি চালানো শুরু করে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ হামলায় নিহতদের মধ্যে অন্তত ৮ জন শিশু রয়েছে এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। এবার খেলার খবর। দেশের ক্রীড়াঙ্গনে নতুন তারকার খোঁজে শুরু হওয়া তৃণমূলের সবচেয়ে বড় আসর নতুন কুড়ি স্পোর্টসের পর্দা নামল। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের গ্যালারিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছিল হাজারো শিশু কিশোর। ৮টি ডিসিপ্লিনের ধারাবাহিক প্রতিযোগিতা শেষে ফুটবলের চূড়ান্ত ট্রফি জয়ের লড়াইয়ে নামে দেশ সেরা খুদে খেলোয়াড়রা। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। তৃণমূলের ১,৭০,০০০ খুদে অ্যাথলেটের ২ মাসব্যাপী লড়াই শেষে পর্দা নামল নতুন করে স্পোর্টসের। আর্মি স্টেডিয়ামে আসরের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয় দেশসেরা খুদে প্রতিভারা। ফুটবলে বালক বিভাগে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট অঞ্চল। অন্যদিকে বালিকা বিভাগে রাজশাহী অঞ্চলকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে রংপুর অঞ্চল। এ সময় স্টেডিয়ামে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি মাঠে নেমে খেলোয়াড়দের কাতারে মিশে যান এবং খুদে দর্শকদের সাথে হাত মেলানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। এদিকে সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে টুর্নামেন্টের মূল লক্ষ্য এবং নতুন প্রতিভাদের নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। এই সময় প্রতিমন্ত্রী আরো বলেন, খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আগামী 5 বছরে 64 জেলায় গড়ে তোলা হবে স্পোর্টস ভিলেজ। আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 23তম কমনওয়েলথ গেমসের চতুর্থ দিন শেষে পদক তালিকায় 19টি পদক নিয়ে দাপটের সাথে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ 19টি পদক এবং স্বাগতিক স্কটল্যান্ড রয়েছে তালিকায় তৃতীয় স্থানে। অন্যদিকে 5টি পদক নিয়ে ভারত বর্তমানে 8ম স্থানে রয়েছে। এদিকে ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশের বক্সার রাকিব হোসেন। পুরুষদের 55 কেজি বিভাগে ব্যাক টু ব্যাক জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। শেষ 8-এর লড়াইয়ে অস্ট্রেলিয়ার জে ডিকসনকে হারাতে পারলেই সেমিফাইনাল সহ বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করবেন রাকিব। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের গড়ে তোলার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ স্পিকার ইসি বৈঠক। তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত হবে রূপরেখা। সংবিধান অনুযায়ী নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আগামী সপ্তাহে সহনীয় হবে গ্যাস সংকট, জানালেন প্রতিমন্ত্রী। চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা অর্থমন্ত্রীর। এবং উত্তাল জুলাইয়ের এদিনে আন্দোলন প্রত্যাহারে আটক 6 সমন্বয়কের ভিডিও প্রকাশ। ফ্যাসিস্টের নাটক আখ্যা দিয়ে রাজপথেই থাকার ঘোষণা শিক্ষার্থীদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।